হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কিছু লিগ্যাল প্রফেশনাল টার্মস নিয়ে আলোচনা করব। যেমন হোয়াট ইজ লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, পাবলিক প্রসিকিউটর, এরকম 10টা টার্মস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই আলোচনার বা ডিসকাশনের পারপাস হচ্ছে যে বিভিন্ন সময় যারা লয়ের যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা যারা নতুন নতুন এই জয়েন করেছে বা যারা সাধারণ মানুষ বিশেষ ক্ষেত্রে তারা আমরা কি হয় না, যখন নিউজ চ্যানেলে বা নিউজ পেপারে যখন কোনো একটা লিগাল নিউজ যখন কভারেজ হয় তখন কিন্তু বারবার বলতে শোনা যায় যে অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেট বা কোথাও অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল। তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকেই যায় যে এই সমস্ত ডেজিগনেশন গুলো কি সেম না এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। তো আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা এই যে 10টা টার্মস এখানে ইউজ করা হয়েছে বা লেখা আছে সেই 10টা টার্মস আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এবং পার্টিকুলারলি ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা দেখব, এবং আশা করছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কিন্তু প্রত্যেকটা টার্মের মধ্যে যে বেসিক যে ডিফারেন্স সেটা কিন্তু আপনারা সহজে আয়ত্ত করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা যেটা দেখব, প্রথমেই দেখুন লয়ার। লয়ার কাকে বলবো? এ পারসন স্টাডিং ল অর হ্যাভ এ ল গ্র্যাজুয়েট অনলি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ল নিয়ে পড়াশোনা করছে, স্টাডিং ল নিয়ে পড়াশোনা করছে এবং হ্যাভ এ ল গ্র্যাজুয়েট, এবং তার ল গ্র্যাজুয়েট আছে বা তিনি লয়ার গ্র্যাজুয়েট, তো তাকে লয়ার বলবো সিম্পলি। ওকে, লয়ার কি কোর্টে ক্লায়েন্টের হয়ে রিপ্রেজেন্ট করতে পারে না? লয়ার কোর্টে ক্লায়েন্টের হয়ে রিপ্রেজেন্ট করতে পারে না। তার শুধু লয়ের যে নলেজ আছে বা লয়ের সম্বন্ধে তিনি অ্যাডভাইস দিতে পারেন, কনসাল্ট করতে পারেন, কিন্তু কোর্টে তিনি অ্যাপিয়ার হতে পারবেন না যদি তিনি শুধুমাত্র লয়ার হন। অর্থাৎ তিনি তার শুধুমাত্র ল গ্র্যাজুয়েট আছে এবং তিনি ল পড়ছেন, তাহলেই কিন্তু তিনি ক্লায়েন্টকে কোর্টে রিপ্রেজেন্ট করতে পারবেন না। ওকে, এবার দেখুন ব্যারিস্টার কাকে বলবো। অনেকেই দেখবেন যে কালো কোট পরে আছে কিন্তু তার নামের আগে ব্যারিস্টার ডেজিগনেশনটা কিন্তু ব্যবহার করা হয়। তো ব্যারিস্টার কাকে বলছে? এখানে দেখুন বলছে when a person studying law or have a law graduate from England। তো দেখুন এখানে যেটা বলছে যে যদি কোনো ব্যক্তি যদি ইন্ডিয়াতে ল পড়ছে বা তার কোনো ল গ্র্যাজুয়েট আছে তো তাকে আমরা লয়ার বলবো। কিন্তু কোনো ব্যক্তি যদি ইংল্যান্ড থেকে তিনি ল গ্র্যাজুয়েট করেছেন বা তিনি ইংল্যান্ড থেকে লয়ের পড়াশোনা করছেন তাকে কিন্তু আমরা বলবো ব্যারিস্টার। ওকে, তো এখানে কি বলছে? শুধুমাত্র টার্মের ডিফারেন্স, ইফেক্টিভিটি আর সেম। ওকে, শুধুমাত্র টার্মের ডিফারেন্স। অর্থাৎ এখানে যেমন লয়ার ক্লায়েন্টকে কোর্টে রিপ্রেজেন্ট করতে পারেন না, তেমনি কোনো ব্যারিস্টার শুধুমাত্র ব্যারিস্টার হওয়ার ফলে তিনি কিন্তু কোনো ক্লায়েন্টকে কোর্টে রিপ্রেজেন্ট করতে পারবেন না। শুধু টার্মের ডিফারেন্স। এখানে ইন্ডিয়াতে হলে লয়ার এবং ইংল্যান্ড থেকে যদি আমি ল গ্র্যাজুয়েট করি বা কোনো ব্যক্তি যদি ল গ্র্যাজুয়েট করে বা লয়ের পড়াশোনা করছে তো তাকে ব্যারিস্টার বলা হয়। বোথ আর ক্যান নট রিপ্রেজেন্ট ইন কোর্ট। অর্থাৎ লয়ার এবং ব্যারিস্টার তারা কেউই কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে না। এবার দেখুন 3 নম্বর অ্যাডভোকেট। অ্যাডভোকেটের বাংলা অর্থ হচ্ছে অধিবক্তা। তো অ্যাডভোকেট কাকে বলবো? যখন কোনো লয়ার নিজেকে বিসিআই এ এনরোল করে নেয় তখন সেই লয়ার কিন্তু অ্যাডভোকেটে প্রমোট হয়ে যায়। এখানে দেখুন কি বলছে, অ্যাডভোকেট ইজ ইকুয়াল টু ল ডিগ্রি। অর্থাৎ ল ডিগ্রি যাদের আছে তাদেরকে লয়ার, অর্থাৎ এখানে বলতে পারেন লয়ার প্লাস হচ্ছে লাইসেন্স টু প্র্যাকটিস ইন কোর্ট। লয়ার ক্ষেত্রে কিন্তু এই লাইসেন্স টু প্র্যাকটিস ইন কোর্ট, এই যে লাইসেন্সটা, যে পারমিশনটা, সে পারমিশনটা কিন্তু লয়ার বা ব্যারিস্টার তাদের থাকে না। ঠিক আছে, এবার লয়ার এবং ব্যারিস্টার যখন এই লাইসেন্সটা যখন বিসিআই যখন এনরোল করে নিচ্ছে নিজেকে তখন কিন্তু তিনি অ্যাডভোকেট হিসেবে কিন্তু ডেজিগনেশন পাবেন। তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, এবং অ্যাডভোকেটের সঙ্গে তিনি ব্যারিস্টার তো বটেই, লয়ার তো বটেই, কিন্তু অ্যাডভোকেটের ইজ ওয়াইডার ইন সেন্স। ওকে, ওয়াইডার সেন্সে ব্যবহৃত হয়। এখানে দেখুন ক্যান রিপ্রেজেন্ট ক্লায়েন্টস ইন কোর্ট। অর্থাৎ যেখানে আমরা দেখছিলাম 1 এবং 2 নম্বর, অর্থাৎ লয়ার এবং ব্যারিস্টার কিন্তু ক্যান নট রিপ্রেজেন্ট ক্লায়েন্ট ইন কোর্ট, কিন্তু অ্যাডভোকেটের ক্ষেত্রে ক্যান রিপ্রেজেন্ট ইন ক্লায়েন্টস ইন কোর্ট। অর্থাৎ তার তো এই যে রিপ্রেজেন্ট করার জন্য এই যে লাইসেন্স টু প্র্যাকটিস, বিসিআই এর যে লাইসেন্স দরকার সেই লাইসেন্সটা কিন্তু তারা প্রাপ্ত, অবটেন করেছে, তার জন্যই তো তারা অ্যাডভোকেট। ওকে, এবার ইন শর্ট আমি একটু বলে দিই, একটা লয়ার একটা অ্যাডভোকেটে প্রমোট হতে গেলে মানে মিডিলে কি কি স্টেজ তাদেরকে ক্রস করতে হয়। ওকে, লয়ার থেকে কি কি স্টেপ তাদেরকে ফুলফিল করতে হয়। দেখুন লয়ার থেকে প্রথমে হচ্ছে তিনি লয়ার প্রথমে, তারপর কিন্তু বিসিআই তাকে একটা এক্সাম তাদেরকে পাস করতে হয়, তারপর কিন্তু ইনরোলমেন্টের পর লাইসেন্স টু প্র্যাকটিস ইন কোর্ট, দেন তিনি অ্যাডভোকেটে প্রমোট হবেন, অর্থাৎ লয়ার টু অ্যাডভোকেট তিনি প্রমোট হবেন। এবার দেখুন 4 নম্বরে যে টার্মটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট, সিনিয়র অ্যাডভোকেট।
অনেকজনার কিন্তু অনেক যারা লিগাল প্র্যাকটিশনার তাদের সামনে কিন্তু লাগানো হয়, কিন্তু তারা ব্যবহার করে সিনিয়র অ্যাডভোকেট। এবারে সিনিয়র অ্যাডভোকেটটা কিন্তু অনেকের কনফিউশন আছে, এটা ক্লিয়ার করে দিই। সিনিয়র অ্যাডভোকেট কিন্তু নিজেকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ডেজিগনেশন করা যায় না। ওকে, মানে কোনো ব্যক্তি নিজেকে বলতে পারে না, বা কোনো লিগাল প্র্যাকটিশনার নিজেকে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু আইনত কিন্তু ব্যবহার করতে পারে না। ঠিক আছে, এই সিনিয়র অ্যাডভোকেট কিন্তু ডেজিগনেটেড আইদার বাই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেই লিগাল প্র্যাকটিশনারকে যদি ডেজিগনেট করে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, তো তখনই তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কিন্তু এই যে টার্মটা সেটা কিন্তু তিনি ইউজ করতে পারেন, বা অ্যাজ এ সিনিয়র অ্যাডভোকেট তিনি ডেজিগনেটেড পাবেন। ওকে, তো ডেজিগনেটেড আইদার বাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেই লিগাল প্র্যাকটিশনার কিন্তু ডেজিগনেটেড করবে, নিজেই কিন্তু নিজেকে সিনিয়র অ্যাজ এ অনেক ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে ধরুন, বা অনেক দিন ধরে আমি প্র্যাকটিস করছি, ঠিক আছে, তাহলে কিন্তু তিনি অটোমেটিক সিনিয়র অ্যাডভোকেট হয় না। সিনিয়র অ্যাডভোকেট হতে গেলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আপনাকে অফিসিয়ালি ডেজিগনেট করবে সেই লিগাল প্র্যাকটিশনারকে, তবেই তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট। ওকে, তো এবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে ডেজিগনেট করবে এক সিনিয়র অ্যাডভোকেট, তো কি কি এলিজিবিলিটি দরকার তার জন্য? নাম্বার এ বলছে মিনিমাম 45 ইয়ার্স এজ হতে হবে, ঠিক আছে, 45 বছর তার এজ হতে হবে। এবং বি বলছে যে প্র্যাকটিস অ্যাজ এন অ্যাডভোকেট ফর নট লেস দেন 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছরের কম কিন্তু লিগাল প্র্যাকটিস করলে হবে না। 20 বছর কম হলে, অর্থাৎ 20 বছরের বেশি বা বেশি সময় ধরে আপনি লিগাল প্র্যাকটিস করছেন, মূলত এই দুটো এলিজিবিলিটি। এছাড়াও কিছু ফ্যাক্ট যেমন অনেক কেসে, কতগুলো কেসে তিনি আজ পর্যন্ত অ্যাপিয়ার হয়েছেন, ওকে, কতগুলি কেসে তার ফেভারে জাজমেন্ট এসেছে, সমস্ত বিষয়গুলো এই ফ্যাক্টগুলো কিন্তু বিবেচনা করে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একজন অ্যাডভোকেটকে অ্যাজ এ সিনিয়র অ্যাডভোকেট ডেজিগনেট করে। আবার সিনিয়র অ্যাডভোকেটের তিনি যে গ্রাউন্ড, অ্যাডভোকেটরা যখন দেখবেন বিভিন্ন রকম সিনেমাতে বা আপনারা যদি কোর্টে যান তখন দেখবেন যখন ট্রায়াল যখন চলছেন, যখন অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছে তখন তিনি কেন একটা গাউন, ব্ল্যাক কালারের গাউন পরে থাকে, ঠিক আছে। তো সিনিয়র অ্যাডভোকেটদের সেই গাউন বা কোটটা একটু ডিফারেন্ট টাইপের হয়, ওকে, একটু কোয়াইট ডিফারেন্ট হয়, এবং জেনারেলি স্পেশাল নলেজ এবং ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপর বেস করেই সিনিয়র অ্যাডভোকেট ডেজিগনেট করা যায়। এইটুকুই সিনিয়র অ্যাডভোকেটের জন্য। পরে দেখবো নাম্বার 5 অ্যাডভোকেট জেনারেল, নাম্বার 6 অ্যাটর্নি জেনারেল। ওকে, তো এই অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল আমরা প্রায়শই নিউজ চ্যানেলে বা বিভিন্ন রকম লিগাল যে আর্টিকেল, সেখানে কিন্তু আমরা এই দুটো টার্মস কিন্তু আমরা সচরাচরই দেখি, পড়ি, শুনি। ওকে, তো আমরা প্রথম দেখবো অ্যাডভোকেট জেনারেল কে বা কি, ঠিক আছে। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে অ্যাপয়েন্টেড বাই গভর্নর। একজন অ্যাডভোকেট জেনারেলের বাংলা অর্থ হচ্ছে মহা অধিবক্তা, ঠিক আছে। অ্যাডভোকেটের অর্থ কি? শুধু অধিবক্তা। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে মহা অধিবক্তা। তো এই যে অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্টেড বাই গভর্নর, রিপ্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারকে কোর্টে রিপ্রেজেন্ট করে। যেমন অ্যাডভোকেট যেমন একজন ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করে কোর্টে, তেমন অ্যাডভোকেট জেনারেলের কাজ হচ্ছে যে স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করা কোর্টে, ঠিক আছে। বিভিন্ন সময় দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, ঠিক আছে, স্টেট গভর্নমেন্টের কেস চলছে, সেই সময় কি হয় না, এই যে আমাদের স্টেট গভর্নমেন্টকে কি করে, অ্যাডভোকেট জেনারেল রিপ্রেজেন্ট করে। অর্থাৎ হচ্ছে সেই ক্ষেত্রে বা বিভিন্ন রকম ক্ষেত্রে, যেমন একটা এক্সাম্পল দিই, এখন যেমন নারদা যে কেস হচ্ছে বা নারদা স্ক্যাম যে কেস হচ্ছে, সেখানে কিন্তু যে আইন শৃঙ্খলা নিয়ে যে ব্যাপারটা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টরা অবজেকশন জানাচ্ছে বা প্রশ্ন তুলছে, তো সেটা কিন্তু মূলত যে আইন শৃঙ্খলাটা যেহেতু স্টেট সাবজেক্ট, তো সেই জন্য স্টেটের হয়ে কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিন্তু হাইকোর্টে স্টেটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো অ্যাডভোকেট জেনারেলকে কি বলা হয়? ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট এবং লিগাল অ্যাডভাইজার অফ দ্য স্টেট। অর্থাৎ স্টেট তার লিগাল ফাংশন, ঠিক আছে, বা লিগাল যে পরামর্শটা সে কার কাছ থেকে নেয়? অ্যাডভোকেট জেনারেল নেয়, এবং অ্যাডভোকেট জেনারেল সেটাকে অ্যাডভাইসও দেয়, ঠিক আছে। এটা তার ফাংশন, এটা তার ডিউটি। ওকে, নাম্বার 6 দেখুন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের বাংলা অর্থ কি? মহান্যায়বাদী, ঠিক আছে, মহান্যায়বাদী। তো অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল ইজ কোয়াইট সেম, কিন্তু অ্যাডভোকেট জেনারেলটা হচ্ছে স্টেটকে রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র বেসিক যে ডিফারেন্স, এবং অ্যাটর্নি জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। এবং অ্যাটর্নি জেনারেল বলছে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, এখানে গভর্নর
যে কনস্টিটিউশন হেড স্টেটের, তিনি এখানে দেখুন অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্ট করছে, আর ইন্ডিয়ার যে কনস্টিটিউশন হেড তিনি হচ্ছে প্রেসিডেন্ট। তো অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, রিপ্রেজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি। অ্যাডভোকেট জেনারেল ছিল ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট, এখানে অ্যাটর্নি জেনারেল ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি অ্যান্ড লিগাল অ্যাডভাইজার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেম। নেক্সট দেখবো নাম্বার 7 হচ্ছে সলিসিটার জেনারেল। এই যে নারদা যে স্ক্যাম আমি একটু আগেই বললাম, নারদা স্ক্যামে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিন্তু স্টেট গভর্নমেন্টের হয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে অনেকেই বলবেন স্যার আপনি তো বললেন স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে অ্যাটর্নি জেনারেল, তো সলিসিটর জেনারেল এখানে কেন স্টেটকে সেন্ট্রালকে রিপ্রেজেন্ট করছে? তো এখানে দেখুন এখানে কি বলছে, অ্যাসিস্ট টু অ্যাটর্নি জেনারেল এবং সেকেন্ড ল অফিসার অফ দ্য কান্ট্রি। সলিসিটর জেনারেল আমরা কাকে বলবো? অ্যাটর্নি জেনারেলকে যারা অ্যাসিস্ট্যান্ট করে বা অ্যাসিস্ট করে, বা সিম্পলি আমরা বলতে পারি যে অ্যাটর্নি জেনারেলের অ্যাসিস্ট্যান্টকে আমরা সলিসিটর জেনারেল বলবো। অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড ল অফিসার অফ দ্য কান্ট্রি, এখানে অ্যাটর্নি জেনারেল কি ছিল? ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি, সলিসিটর জেনারেল হচ্ছে সেকেন্ড ল অফিসার অফ দ্য কান্ট্রি। অ্যাডভোকেট জেনারেলকে যারা অ্যাসিস্ট করেন তো তাদের হচ্ছে সলিসিটর জেনারেল। ওকে, এনারও ডিউটি হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কে রিপ্রেজেন্ট করা, ওকে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যে লিগাল অ্যাডভাইস দেওয়া। ওকে, এবার দেখুন নাম্বার 8 হচ্ছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটরটাও কমন আমরা শুনেছি। পাবলিক প্রসিকিউটর কারা? বলছে হোয়েন অ্যান অ্যাডভোকেট রিপ্রেজেন্ট স্টেট অন বিহাফ অফ ভিকটিম ইন ক্রিমিনাল কেস। এখানে দেখুন ক্রিমিনাল কেসে যখন কোনো অ্যাডভোকেট স্টেটকে রিপ্রেজেন্ট করছে, কার হয়ে? ভিকটিমের হয়ে, ইন দ্য ক্রিমিনাল কেস। অর্থাৎ তিনি কিন্তু স্টেট, অনেক সময় দেখবেন যে ক্রিমিনাল কেসগুলো স্টেট ভার্সেস কিছু একটা নাম থাকে। তো ক্রিমিনাল কেসগুলো কি হয়, যখন মার্ডার হলো বা যত রকম ক্রিমিনাল কেস হয়, বিশেষ করে কগনিজেবল যে ক্রাইমগুলো হয়, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু স্টেট কিন্তু ভিকটিমের হয়ে কিন্তু কোর্টে কিন্তু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, বা স্টেট গভর্নমেন্টের সঙ্গে যিনি অ্যাকিউজড তার সঙ্গে কিন্তু কেসটা হয়। তো সেই ক্ষেত্রে স্টেটকে তখন, অর্থাৎ স্টেট হচ্ছে সবসময় ভিকটিমের হয়ে লড়ে, তো সেই সময় স্টেটকে যে রিপ্রেজেন্ট করবে যিনি অ্যাডভোকেট, তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর। তো পাবলিক প্রসিকিউটরের দুটো ক্যারেক্টারিস্টিক কি, তিনি হচ্ছে স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবে ক্রিমিনাল কেস এবং ভিকটিমের হয়ে, তিনি কিন্তু ডিফেন্ড করবেন না ক্রিমিনাল কেসে। ওকে, তখন পাবলিক প্রসিকিউটর তাকে বলবো। এবং নাম্বার 9 যেটা আছে গভর্নমেন্ট প্লিডার। তো গভর্নমেন্ট প্লিডার হচ্ছে পাবলিক প্রসিকিউটরের মতোই সেম। when an advocate represents state on the behalf of victim in civil case, মানে সেম এখানেও গভর্নমেন্ট প্লিডার যিনি আছেন তিনি হচ্ছে স্টেটকে রিপ্রেজেন্ট করছে অন দ্য বিহাফ অফ ভিকটিম, যিনি ভিকটিম হয়েছেন তার হয়ে তিনি রিপ্রেজেন্ট করছেন, বাট ইন দ্য সিভিল কেস। এখানে ক্রিমিনাল কেসে যদি ভিকটিমের হয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করে তো পাবলিক প্রসিকিউটর, এবং গভর্নমেন্ট প্লিডার কখন বলবো, যখন হচ্ছে কোনো অ্যাডভোকেট ভিকটিমের হয়ে স্টেটকে রিপ্রেজেন্ট করছে ইন দ্য সিভিল কেস, ইন দ্য সিভিল ম্যাটার, তো তখন তাকে আমরা বলবো গভর্নমেন্ট প্লিডার। এখানে দু ক্ষেত্রে কিন্তু তারা ডিফেন্ড করছে না, তারা ক্রিমিনাল কেসে ভিকটিমের হয়ে রিপ্রেজেন্ট করছে, এখানে সিভিল কেসে ভিকটিমের হয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে 10 নম্বর, অ্যাডভোকেট অন রেকর্ড। অ্যাডভোকেট অন রেকর্ড এই টার্মটা আমরা অনেকেই শুনিনি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টার্মটা কিন্তু সচরাচর শোনা যায় না, কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এখানে দেখুন বলছে অনলি অ্যান এওয়ার ক্যান ফাইল, ইন শর্ট আমি অ্যাডভোকেট অন রেকর্ডটাকে এওয়ার বলে, ঠিক আছে। তো অনলি অ্যান এওয়ার ক্যান ফাইল এ ওয়াকালাতনামা, এ পিটিশন অ্যান্ড অ্যাফিডেভিট অর এনি আদার অ্যাপ্লিকেশন অন দ্য বিহাফ এ পার্টি ইন দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টে একমাত্র কেস ফাইল শুধুমাত্র অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন তারাই একমাত্র কেস ফাইল করতে পারবেন। আদার্স কোনো অ্যাডভোকেট কিন্তু শুধুমাত্র জেনারেল অ্যাডভোকেট, ঠিক আছে, তারা কিন্তু অ্যাপিয়ার হয়ে কেস ফাইল করতে তারা কিন্তু পারবে না। অর্থাৎ ওয়াকালাতনামা একমাত্র অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড যারা আছে তারাই কিন্তু পিটিশনস, ওয়াকালাতনামা এবং অ্যাফিডেভিট কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে ইন সুপ্রিম কোর্ট। এই পুরো ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট ম্যাটারে, এখানে তো হাইকোর্ট বা আদার্স কোর্ট রিলেটেড নয়, এটা পুরো ম্যাটারটাই কিন্তু এই অ্যাডভোকেট অন রেকর্ড যেটা আছে পুরো ম্যাটারটা কিন্তু সুপ্রিম কোর্ট রিলেটেড। সুপ্রিম কোর্টে একমাত্র কেস ফাইল করতে পারে অ্যাডভোকেট অন রেকর্ড রায়। ওকে, এবার এটার কারণ কি? কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট আমাদের হচ্ছে ইন্ডিয়ার সব থেকে উচ্চতম ন্যায়ালয়, অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ কোর্ট, অ্যাপেক্স কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সেই সুপ্রিম কোর্টের তার নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অর্থাৎ তার ম্যানার্স গুলো কিন্তু তার আলাদা। তো
কোনো অ্যাডভোকেট বা জেনারেল অ্যাডভোকেট তার যদি সেই সম্পর্কে সেই রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে যদি তার প্রপার নলেজ না থাকে, তো তিনি কেস ফাইল করে তিনি বিভিন্ন রকম ভুল করতে পারেন, বা তার হচ্ছে যে মিসকন্ডাক্ট হতে পারে, ঠিক আছে, ম্যানার ঠিক হতে না পারে বা ভুল হতে পারে, তখন কিন্তু কোর্টের মূল্যবান সময়টা কিন্তু যেটা আছে প্রিসিয়াস যে টাইম, সেই প্রিসিয়াস টাইমটা কিন্তু লস হবে। তো যারা অ্যাডভোকেট রেকর্ড যারা আছে তারা স্পেশালি তারা এই রুলস এবং রেগুলেশন এবং সুপ্রিম কোর্টের কি পাওয়ার কি ফাংশনস তারা কিন্তু একদম খুব ভালোভাবে ওয়াকিবহল, ঠিক আছে। এবার অনেকের মনে কিউরিওসিটি হতে পারে যে অ্যাডভোকেট রেকর্ড তাহলে কিভাবে হবো, যেমন লয়ার থেকে অ্যাডভোকেট প্রমোট হলো, তাহলে অ্যাডভোকেট থেকে অ্যাডভোকেট রেকর্ড হতে গেলে আমাকে কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তো এখানে দেখুন এলিজিবিলিটি যেটা আছে, এলিজিবিলিটি হচ্ছে মাস্ট হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই 5 বছরের এক্সপিরিয়েন্স, এই 5 বছরের এক্সপিরিয়েন্সটা আবার 4+1 এতে ডিভাইডেড। 4 হচ্ছে 4 years অফ প্র্যাকটিস, এটা সুপ্রিম কোর্টে অবভিয়াসলি 4 years অফ প্র্যাকটিস করতে হবে, এবং 1 year ট্রেনিং উইথ অ্যান অ্যাডভোকেট অন রেকর্ড, অর্থাৎ 4 বছর আপনাকে অ্যাজ এ জুনিয়র, আমি তো প্রথমেই বললাম যে কোনো অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারবে না, অর্থাৎ প্র্যাকটিস মানে কেস করতে পারবে না। এবং এটা একটা জিনিস বলে রাখি, এটা আবার শুনে অনেক রকম কনফিউশন হতে পারে পরে। তো এই যে অ্যাডভোকেটের রেকর্ড, এই যে রেস্ট্রিকশনটা, এই যে জেনারেল যে অ্যাডভোকেট যারা আছে তাদেরকে কিছু রেস্ট্রিকশন দিল, অর্থাৎ হচ্ছে জেনারেল অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে কেস ফাইল করতে পারবে না, শুধুমাত্র এই কেস ফাইল রিলেটেডই কিন্তু রেস্ট্রিকশন। কিন্তু সুপ্রিম কোর্টে ড্রাফট আর্গু যে কেউ করতে পারে, শুধুমাত্র কেস ফাইলের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা কিন্তু দেওয়া আছে। এবার যেটা বলছিলাম এলিজিবিলিটি 4+1, অর্থাৎ 4 years অফ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, অ্যাজ এ জুনিয়র সুপ্রিম কোর্টে, প্লাস মিনিমাম 1 year ট্রেনিং উইথ অ্যান অ্যাডভোকেট জেনারেল, অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড, কোনো অ্যাডভোকেট অন রেকর্ড যিনি, তার আন্ডারে 1 বছর কিন্তু ট্রেনিং করতে হবে, তারপরে কিন্তু আপনাকে বা সেই ব্যক্তিকে, সেই অ্যাডভোকেটকে কিন্তু AOR এক্সাম কিন্তু তারা কিন্তু অ্যাপিয়ার হতে পারবে, ঠিক আছে। এই এলিজিবিলিটিটা মাস্ট, এই এলিজিবিলিটি হওয়ার পর তাদের কিন্তু যে এক্সাম আছে সেই এক্সামটাকে পাস করতে, ফর বিকাম অ্যান AOR শুড হ্যাভ পাস সুপ্রিম কোর্ট AOR এক্সাম। আই হোপ ভিডিওটি দেখে আপনাদের সাবজেক্ট ম্যাটারটি ক্লিয়ার হয়ে গেছে। আরও এই ধরনের লিগাল নলেজ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।